নমস্কার। ফিনান্সিয়াল সেক্টরের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি বারবার বলেছি ফিনান্সিয়াল সেক্টর হচ্ছে এভারগ্রিন সেক্টর, অর্থাৎ এই সেক্টরে কোনো সময় আর্নিংস গ্রোথ বা সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথের কোনো অভাব হয় না। তো এই সেক্টরের ক্ষেত্রে সেই কারণে আমরা প্রাইস টু আর্নিং রেশিও আমরা দেখি না, আমরা দেখি প্রাইস টু বুক রেশিও। কেন? কারণ আর্নিংস গ্রোথের কোনো অভাব নেই। আপনি বাজারে গিয়ে যদি বলেন যে আমি লোন দিতে চাই, আপনার সামনে ১০০ জন ২০০ জন লোক দাঁড়িয়ে যাবে, নিয়ে বলবে দাদা আমাকেও লোন দিন, আমিও ধার নেব। সুতরাং আপনার আর্নিংস গ্রোথের অভাব হবে না। যখন আপনি লোন দেবেন প্রথম সেই ইনস্টলমেন্টও পে করবে এবং আপনার আর্নিংস হতে থাকবে। প্রথম ২-১ কোয়ার্টারে বা তার থেকে বেশি কোয়ার্টারে আর্নিংস কিন্তু হতে থাকবে। আর্নিংস হতে থাকলে আমার ইপিএস বাড়তে থাকবে, তাহলে প্রাইস টু আর্নিং রেশিও কমতে থাকবে। কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও যেহেতু কমছে, আপনার মনে হবে যে শেয়ার সস্তা, কিন্তু এটা সঠিক রিফ্লেকশন নয়। কেন? কারণ আর্নিংস গ্রোথ কোম্পানির ক্ষেত্রে, এইসব ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে কোনো সময় বন্ধ হবে না। এই সেক্টরের ক্ষেত্রে আর্নিংস গ্রোথ আমাদেরকে দেখলে হবে না। আমাদেরকে কি দেখতে হবে? আমরা যে লোনটা দিয়েছি সেটা সঠিক রিকভারি করতে পারছি কিনা, অর্থাৎ যে টাকাটা ধার দেওয়া হয়েছে সেটা ইনস্টলমেন্ট সহ কোম্পানির কাছে ফেরত আসছে কিনা। দেখুন, এই সেক্টরের ক্ষেত্রে ফিক্সড একটা ইনকাম, কোম্পানি ফিনান্সিয়াল সেক্টরের ব্যাপারটা কি? ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংক বা এনবিএফসি কি করে? ব্যাংক বা এনবিএফসি একটা সোর্স থেকে ফান্ড নেয়, একটা সোর্স থেকে টাকা ধার নেয় এবং সেই টাকাটাই অন্য একজনকে ধার দেয়। যে সোর্স থেকে যে রেটে, যে ইন্টারেস্ট রেটে ধার নেয় তার থেকে বেশি ইন্টারেস্ট রেটে সে ধার দেয়। তো এই যে ইন্টারেস্ট ডিফারেন্স, এটাকেই বলে নেট ইন্টারেস্ট মার্জিন বা স্প্রেড। এই স্প্রেডটা কিন্তু ফিক্সড। এই কোম্পানির ক্ষেত্রে এইরকম স্প্রেড রেখেই সে কিন্তু ধার দেয়। সুতরাং এই ক্ষেত্রে তার যে ইনকামটা, তার যে প্রফিটটা, সেটা কিন্তু আহ, আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি, প্রেডিক্টেবল। এটা কিন্তু এমন নয় যে কোনো একটা এফএমসিজি কোম্পানি যার এই সিজনে কোনো কারণে সেলস কমে গেল, পরের সিজনে সেলস বেড়ে যাবে এবং আনসার্টেনটি আছে। তাদের প্রোডাক্ট কাস্টমাররা লাইক করছে না, এরকম রিস্ক আছে। এরকম কিন্তু ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে কোনো রিস্ক নেই। ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে একটা রেটে টাকা ধার নেবে এবং তার থেকে বেশি রেটে টাকা ধার দেবে, এটা কিন্তু এখানে ফিক্সড। তো এইখানে মেইন যেটা রিস্ক সেটা হচ্ছে রিকভারি। আপনি যে রেটে টাকা ধার দিচ্ছেন তার থেকে বেশি রেটে আপনাকে কিন্তু আদায় করতে হবে, আপনার ইনস্টলমেন্ট যাতে বন্ধ না হয়। তো এইটা আর্নিংস গ্রোথ থেকে আপনি কোনোভাবেই দেখতে পাবেন না। আপনাকে দেখতে হবে যে কোম্পানি প্রভিশনিং করছে কিনা। কোম্পানির রেজাল্ট সেকশনে ইনকাম স্টেটমেন্ট যখন দেবে, তো তখন কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যখন দেবে তখন কিন্তু কোম্পানির প্রভিশনীয় প্রভিশনিং অ্যামাউন্টও কোম্পানি কিন্তু রিপোর্ট করে। তো আপনাকে দেখতে হবে যে কোয়ার্টারে কোম্পানি কত প্রভিশনিং করছে। প্রভিশনিং কি? প্রভিশনিং হচ্ছে যখন আপনার ইনস্টলমেন্ট ফেল করবে, আপনি যাকে ধার দিয়েছেন সে যখন আপনার ইনস্টলমেন্ট ফেল করবে, সে কোম্পানি তখন কিন্তু কিছু টাকা, মানে যে টাকাটা ধার দেওয়া হচ্ছে সেটা পুরোটা বা তার কিছু পার্সেন্টেজ কোম্পানি সরিয়ে রাখে, প্রফিট থেকে কেটে রাখে। এইটাকে বলছে প্রভিশনিং। মানে কোম্পানি ধরে নিচ্ছে যে যাকে ধার দিয়েছে তার কাছ থেকে রিকভারি হতে কিন্তু একটা আনসার্টেনটি তৈরি হয়েছে, সে রিকভারি নাও করতে পারে। কোম্পানি তখন আগে থেকেই সেই টাকাটা সরিয়ে রাখছে এবং সেটাই হচ্ছে প্রভিশনিং। এবং তো জানতে হবে যখনই প্রভিশনিং হচ্ছে তখন তো তাহলে কোম্পানি নিজের নেটওয়ার্ক থেকেই প্রভিশনিং করবে, নিজের নেটওয়ার্ক থেকেই টাকা সরিয়ে রাখবে। তাহলে নিজের নেটওয়ার্ক কমে গেল। নেটওয়ার্ক মানেই হচ্ছে ইকুইটি। তাহলে ইকুইটি মানেই হচ্ছে ইকুইটিকে নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করলে পরে বুক ভ্যালু। তাহলে প্রাইস টু বুক ভ্যালু তখন কিন্তু বেড়ে গেল। তাহলে সেম প্রাইস টু আর্নিং রেশিওর জন্য আমার কিন্তু প্রাইস টু বুক ভ্যালু তখন কিন্তু বেড়ে যাবে। কোম্পানি কিন্তু তখন সস্তা নয়, তখন কিন্তু দামি হয়ে যাবে, ভ্যালুয়েবল তো কোম্পানি হয়ে যাবে, ভ্যালুয়েশন তার বেড়ে যাবে। সুতরাং প্রাইস টু বুক রেশিও সবসময় আমাদেরকে দেখতে হবে, নট প্রাইস টু আর্নিং রেশিও ফর এ ফিনান্সিয়াল কোম্পানি লাইক ব্যাংক বা এনবিএফসি। এবার আসি প্রভিশনিং। প্রভিশনিংটা আরো ডিটেলে একটু বোঝানো যাক। যেমন ধরুন, কোম্পানি একটা বড়োয়ারকে ১০০ টাকা লোন দিয়েছে। এবার বড়োয়ার প্রথম ২ মাস ইনস্টলমেন্ট দিল, ১০ টাকা ১০ টাকা করে প্রথম ২ মাস ইনস্টলমেন্ট পে করলো। ৩ নম্বর মাসে বড়োয়ারটা ইনস্টলমেন্ট পে করলো না, তার যে মান্থলি ইএমআই হয় সেটা আর পে করলো না। এবার সেই মাসটা কেটে গেল। যে ডেট থেকে
কোম্পানি দেখছে তার বড়োয়ার তাকে ইনস্টলমেন্ট পে করছে না, সেই ডেট থেকে কোম্পানি 90 ডেজ অবধি ওয়েট করবে। এটা আরবিআই এর গাইডলাইন অনুযায়ী 90 ডেজ ওয়েট করার পরে 91 ডে থেকে সেই অ্যামাউন্টটা যেটা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট সেটা কোম্পানির এনপিএ হয়ে গেল, নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ এটা কিন্তু গ্রস এনপিএ, এটা কোম্পানির নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হবে। যেমন ধরুন 100 টাকা যদি লোন দেয় এবং সেই লোনের ইন্টারেস্ট বাবদ টোটাল ব্যক্তিটিকে শোধ করতে হবে 110 টাকা, তাহলে সেই ব্যক্তিটি 10 টাকা 10 টাকা করে 2 মাস শোধ করেছে, তাহলে 20 টাকা শোধ করেছে, তাহলে 110 মাইনাস 20, কোম্পানি কিন্তু এখনো ব্যক্তিটির কাছে 90 টাকা পায়। তাহলে এই 90 টাকা তখন কিন্তু কোম্পানির এনপিএ হয়ে যাবে, গ্রস নন পারফর্মিং অ্যাসেট। তো এটাই কি কোম্পানির লস্ট হয়ে গেল? এটা নয়, এটা গ্রস এনপিএ হিসেবে কোম্পানিকে রিপোর্ট করতে হবে রেজাল্ট সেকশনে। যদি কোনোভাবে ওই ব্যক্তি সেই 90 টাকা কোম্পানিকে পরে ফেরত দেয় তখন কিন্তু কোম্পানির সেটা প্রফিটে অ্যাড হবে। এবার প্রভিশনিংটা কি? কোম্পানি এই যে 90 দিনের পরে আরবিআই গাইডলাইন অনুযায়ী এটা ধরে নিচ্ছে যে এনপিএ হয়ে গেল, নন পারফর্মিং অ্যাসেট, সেই 90 দিন পরে কিন্তু কোম্পানি কি করে, সেই ওই 90 টাকা যেটা বাকি আছে 110 মাইনাস 20, যেটা আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট সেটা কোম্পানি একটা কোয়ার্টারে বা 2-3টে কোয়ার্টারে ধীরে ধীরে কোম্পানির প্রফিট থেকে কেটে বাদ দেয়, এইটাকে বলে প্রভিশনিং। অর্থাৎ এই যে 90 টাকা যেটা বাকি থাকলো আউটস্ট্যান্ডিং লোন, কোম্পানি কি করে, হয় একটা কোয়ার্টারে পুরো 90 টাকা প্রফিট থেকে বাদ দেবে, বা হয়তো 3টে বা 4টে কোয়ার্টারে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে সেই 90 টাকা ইকুয়াল ভাবে বাদ দেবে। যদি 3টে মাসে বাদ দেয় তাহলে 90/3, তাহলে 30 টাকা করে প্রতি কোয়ার্টারে বাদ দেয়। 3টে কোয়ার্টারে যদি বাদ দেয় তাহলে 30 টাকা করে প্রতি কোয়ার্টারে বাদ দেবে, তাহলে 30 টাকা করে কিন্তু কোম্পানির প্রফিট থেকে বাদ যাবে। আর যদি কোনো কোম্পানি আরো অ্যাগ্রেসিভ প্রভিশনিং করে, আরো কনজারভেটিভ প্রভিশনিং করে, তাহলে হয়তো কোনো কোম্পানি একটা কোয়ার্টারও বাদ দিতে পারে, 90 টাকা একটা কোয়ার্টারে বাদ দিয়ে দিল। কোম্পানি যদি সেই কোয়ার্টারে টোটাল 500 টাকা হয়তো প্রফিট আছে, সেই 500 থেকে কিন্তু 90 টাকা বাদ দিয়ে সে প্রফিট দেখাবে, তাহলে কোম্পানির বুক ভ্যালু কমে গেল। কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক কমে গেল, কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক থেকে তো এটা বাদ যাচ্ছে, কোম্পানির তো নিজস্ব মূলধন, নিজের প্রিন্সিপাল তো কেটে গেল। তো এইটা আমরা তখন প্রাইস টু বুক রেশিওতে আমরা দেখতে পাবো। কোনো কোম্পানি কি করে, 90 দিনেরও ওয়েট করে না, আরো কনজারভেটিভ প্রভিশনিং করে, তারা 60 ডে পেরিয়ে গেলে পরেই তারা কিন্তু প্রভিশনিং করতে শুরু করে। যেমন অ্যাপটাস, আমি আগেই বলেছি যে অ্যাফোর্ডেবল হাউসিং ফাইন্যান্স সেক্টরে অ্যাপটাস একটা খুব বড় প্লেয়ার। অ্যাপটাস কিন্তু 60 ডে তার ইনস্টলমেন্ট ফেল করলে পরেই অ্যাপটাস প্রভিশনিং করতে শুরু করে, এবং সেটা হয় একটা কোয়ার্টারে গোটা অ্যামাউন্ট প্রভিশনিং করে দেবে, গোটা এনপিএ, বা সেটাকে 2-3টে কোয়ার্টারে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে প্রভিশনিং করতে থাকে। তাহলে এই যে প্রভিশনিং করে কোম্পানি তার নেটওয়ার্ক থেকে কমিয়ে দিল, এইটা আমাদেরকে দেখতে হবে যে কোম্পানি কত টাকা প্রভিশনিং করছে। যত বেশি প্রভিশনিং করবে কোম্পানির কিন্তু এনপিএ তত বাড়বে, এবং কোম্পানির বুক ভ্যালু কিন্তু তত কমে যাবে, এবং প্রাইস টু বুক রেশিও তত বাড়বে, এবং কোম্পানির শেয়ার তত পড়তে থাকবে। প্রাইস টু বুক রেশিও সমান রাখার জন্য এইসব কোম্পানি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যে কোম্পানি খুব বেশি করে প্রভিশনিং করতে থাকছে। জানতে হবে যে কোম্পানি কিন্তু তাদের ইনস্টলমেন্ট ফেল করেছে বলেই প্রভিশনিং করছে। তো এই যে কোম্পানি প্রভিশনিং ধরুন করলো, এই প্রভিশনিং, এই যে 90 টাকা প্রভিশনিং করলো, ধরুন একটা কোয়ার্টারেই কোনো কোম্পানি সেই 90 টাকা তাদের প্রফিট থেকে বাদ দিয়ে দিল, বুক ভ্যালু থেকে বাদ দিয়ে দিল। এইবার দেখা যাচ্ছে যে এই 90 টাকা পরে গিয়ে কোম্পানি রিকভারি করতে পারলো, তাহলে এই 90 টাকা কিন্তু কোম্পানির প্রফিটের সঙ্গে একবারে যোগ হয়ে যাবে, এবং যে কোয়ার্টারে যোগ হবে সেই কোয়ার্টারে কিন্তু কোম্পানির প্রফিট অনেক বেড়ে যাবে। কিন্তু ধরুন এই 90 টাকা একদমই কোম্পানি রিকভার করতে পারলো না, 90 টাকাটা রিকভার করতে পারলো না, তখন কিন্তু এই 90 টাকা কোম্পানি রাইট অফ করে দেবে। এই রাইট অফের রুল হচ্ছে কোম্পানিকে 3 বছর রাখতে হবে,
1 বছর পেরিয়ে যাওয়ার পরে 3 বছর কোম্পানি গিয়ে তারপরে গিয়ে কোম্পানি রাইট অফ করতে পারবে। অর্থাৎ এই যে 90 দিনে এনপিএ ডিক্লেয়ার্ড হলো, এই 90 দিন থেকে 3 নাম্বার বছর যাওয়ার পরে কোম্পানি বলতে পারবে, 3 নাম্বার বছরে গিয়েও যদি কোম্পানি রিকভারি না করতে পারে, তখন কোম্পানি বলবে যে আমার 90 টাকা কিন্তু আমার একদমই চলে গেল, একদমই লস্ট, এবং এটা আমি রাইট অফ করে দিলাম, অর্থাৎ আমি ছেড়ে দিলাম। তখন এটা কিন্তু পুরোপুরি কোম্পানির অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল। আলাদাভাবে বের করার কিছু নেই, এটা তো আগেই যদি কোম্পানি 90 টাকায় প্রভিশনিং করে দিয়ে থাকে, তাহলে নতুন করে আর করার কিছু নেই, নতুন করে আর বাদ দেওয়ার কিছু নেই। কোম্পানির বুক ভ্যালু থেকে আগেই কোম্পানি বুক ভ্যালু থেকেই বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যদি ধরুন কোনো কোম্পানি এমন করলো যে 90 দিনের পরে প্রভিশনিং করতে শুরু করলো এবং আপ টু 60 টাকা অবধি প্রভিশনিং করলো, এই 90 টাকার মধ্যে 60 টাকা বা 50% টাকা অর্থাৎ 45 টাকা অবধি কোম্পানি প্রভিশনিং করলো, বাদ দিল, এবং বাকি 45 টাকা কিন্তু কোম্পানি প্রভিশনিং করলো না। তাহলে কিন্তু ওই 45 টাকা প্রভিশনিং করলো না এবং কোম্পানি বুঝতে পারলো যে এই লোন কিন্তু রিকভার করা যাবে না, তাহলে কোম্পানি ওটাকে রাইট অফ করতে হবে। তাহলে বাদ বাকি কিন্তু ওই 45 টাকাও তখন কোম্পানি তার প্রফিট থেকে আরো বাদ দেবে। ফার্স্টে 45 টাকা আগে বাদ দিয়েছে, 50% প্রভিশনিং করেছে, এবং প্রভিশনিং করার পরে কোম্পানি দেখতে পেলো যে ওই টাকাটা, বাকি আউটস্ট্যান্ডিং লোনটাও কোম্পানি কোনোভাবেই রিকভার করতে পারবে না। তাহলে ওই বাকি 45 টাকাও কিন্তু তখন কোম্পানি বাদ দেবে এবং সেটা হবে রাইট অফ। কোম্পানি একদম বাদ দিয়ে দেবে থেকে, কোম্পানি তার বুক ভ্যালু থেকে অর্থাৎ নেটওয়ার্থ থেকে বাদ দিয়ে দেবে। তো এই যে প্রভিশনিং 45 টাকা আগে করলো এবং পরে রাইট অফ করলো, এই দুটো একসঙ্গে যোগ করে কোম্পানির ক্রেডিট কস্ট হয়। কোম্পানিকে এটাকে বলে ক্রেডিট কস্ট, অর্থাৎ টোটাল লস। ক্রেডিট কস্ট একটা কোয়ার্টারে, এই যদি কোম্পানি ওই 90 টাকায় আগে প্রভিশনিং করে দিত, তাহলে কোম্পানির রাইট অফ আর করতে হতো না, তাহলে রাইট অফ 0, তাহলে ওই 90 টাকাই হবে কোম্পানির ক্রেডিট কস্ট। কিন্তু যদি কোম্পানি 50% আগে প্রভিশনিং করে থাকে, বাদ বাকি 50% রাইট অফ করে, তাহলে 45 প্লাস 45 এই টোটাল 90 টাকা হবে কোম্পানির ক্রেডিট কস্ট। অর্থাৎ টোটাল কত লস হয়ে গেল, এটা হচ্ছে কোম্পানির ক্রেডিট কস্ট। এইটা কিন্তু প্রতি কোয়ার্টারে কোম্পানি রিপোর্ট করে। প্রভিশনিং এর সঙ্গে ক্রেডিট কস্ট, শুধু প্রভিশনিং দেখলেই হবে না। প্রভিশনিং হচ্ছে কোম্পানির কারেন্ট লোন, অর্থাৎ যে লোনগুলো ইনস্টলমেন্ট 90 দিন পেরিয়ে গেছে তখন কোম্পানি প্রভিশনিং করতে শুরু করে এবং সেটা রিপোর্ট করে সেই কোয়ার্টারে। কিন্তু ধরুন পুরনো একটা লোন, 3 বছর আগের লোন, সেটা কোম্পানি 50% প্রভিশনিং করে রেখেছে এবং বাদবাকি 50% কোম্পানি প্রভিশনিং করেনি, এবং সেটা এই 3 বছর আগের লোন, এই কোয়ার্টারে কোম্পানি জানতে পারছে সেই লোনটা আর রিকভার করতে পারবে না, তাহলে সেই টাকাটাও তো বাদ যাবে। সেই টাকাটাও কিন্তু এই কোয়ার্টারের প্রফিট থেকে বাদ যাবে এবং সেটা কোম্পানি রাইট অফ করবে। তাহলে কোম্পানির টোটাল প্রভিশনিং অফ দিস কোয়ার্টার এবং টোটাল রাইট অফ দিস কোয়ার্টার, এই দুটো যোগ করে কোম্পানির টোটাল ক্রেডিট কস্ট অফ দিস কোয়ার্টার পাওয়া যাবে। এই টোটাল ক্রেডিট কস্টটা কোম্পানির প্রফিট থেকে বাদ যাবে। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু তখন হবে টোটাল ইন্টারেস্ট ইনকাম। ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে ইনকাম বলতে কি, ইন্টারেস্ট ইনকাম থেকে কোম্পানির এক্সপেন্সেস বাদ যাবে, অর্থাৎ স্যালারি অফিস এক্সপেন্সেস, এই সমস্ত রকমের এক্সপেন্সেস বাদ যাবে, এবং তারপরে বাদ যাবে কোম্পানির ক্রেডিট কস্ট। তাহলে কোম্পানির প্রফিট হবে নেট ইন্টারেস্ট ইনকাম মাইনাস এক্সপেন্সেস মাইনাস ক্রেডিট কস্ট, এইটা বাদ দিয়ে কোম্পানি প্রফিট পাবে কোনো একটা কোয়ার্টারে। এবং ক্রেডিট কস্টের মধ্যে কি থাকবে, প্রভিশনিং এবং রাইট অফ। তো এইটা আমাদেরকে দেখতে হবে। আমরা যখন ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে কোনো রেজাল্ট দেখব, আমরা কিন্তু শুধু আর্নিং দেখব না, আর্নিং গ্রোথ কত হলো এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদেরকে দেখতে হবে কোম্পানি কত প্রভিশনিং করছে এবং কোম্পানির ক্রেডিট কস্ট কত, অর্থাৎ প্রভিশনিং প্লাস রাইট অফ মিলে কোম্পানির ক্রেডিট কস্ট কত হচ্ছে। ক্রেডিট কস্ট বাড়তে থাকলে কিন্তু সেই কোম্পানি থেকে আমাদেরকে দূরে চলে যেতে হবে, তাহলে কোম্পানির বুক ভ্যালু কমে যাবে এবং আমাদের প্রাইস টু বুক, যেটা আমাদের মেইন প্যারামিটার ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে, সেটা কিন্তু বাড়তে থাকবে, আমাদের ভ্যালুয়েশন বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে ফিনান্সিয়াল কোম্পানির অ্যানালিসিস করতে হবে। আশা করছি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে ফিনান্সিয়াল কোম্পানির এই যে ক্রেডিট কস্ট, এই যে প্রভিশনিং, রাইট অফ। যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখুন, আমি সেই ডাউট ক্লিয়ার করব। থ্যাংক ইউ।